শরীফ ভাই, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ না করাকে জুলাইয়ের অপমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, জুলাই না হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম। অপমান বলেছেন। ধন্যবাদ। জুলাই নিয়ে তিনটা মত আছে। একটা অংশ আছে যারা জুলাইকে অস্বীকার করে, জুলাইকে ধার কাছে আসতে দেয় না। আর একটা অংশ আছে যারা জুলাইয়ের প্রকৃত যে প্রত্যাশা সেটি পূরণ হোক সেটি চায়। আর একটা অংশ আছে যারা হচ্ছে জুলাই ব্যাপারী, জুলাইকে হাটে ঘাটে মাঠে বিক্রি করে। কারা? গত 1.5 বছরে বিক্রি হয়েছে নানাভাবে। আপনার যখন প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করত, আর এখন আপনি দেখবেন যখন প্রয়োজন হচ্ছে তখন জুলাইটাকে ব্যবহার করছেন, সংস্কারটাকে তখন ব্যবহার করছেন। আপনি যখন পার্লামেন্টে নমিনেশন দিবেন তখন জুলাইয়ের প্রস্তাবনা আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন বার্গেনিং করবেন তখন আপনি বারবার জুলাইকে সামনে নিয়ে আসছেন। বাংলাদেশে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের বিএনপির যে ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, তার যে সাংগঠনিক শক্তি, এটি অন্য কোনো রাজনৈতিক দলের হলে 1.5 বছর আগে নির্বাচন হয়ে যেত। বিএনপি সংস্কার চেয়েছে, 31 দফা নিয়ে এসেছে, তখন পর্যন্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি। আমরা এখন বারবার চেষ্টা করি বিএনপিকে সংস্কারের শত্রু এটি প্রমাণ করার জন্য। বাংলাদেশে বারবার চেষ্টা করি, এইখানে ওই কি বলে, এখানে যারা বামরা আছে এরা হলো আওয়ামী লীগের সাথে ছিল, তাদের কর্মীরা মারা গেছে। এইখানকার শুদ্ধ শক্তি কারা? শুদ্ধ শক্তি হচ্ছে আমরা। বিএনপি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমরা শুদ্ধ শক্তি। জামাত তার বট বাহিনী সেই ঠিক করে দিচ্ছে যে এইখানকার কাকে কাকে সার্টিফিকেট দেওয়া যায়। জুলাই সার্টিফিকেট। বট বাহিনী কারা? এই যে সোশ্যাল মিডিয়াতে নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে ভিন্ন মতের হলে, প্রতিপক্ষের হলে অশ্রাব্য ভাষায় যাদেরকে গালাগালি করে, যারা গালাগালি করে, এবং যাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে জামাতের আমির নিজেও, এই ভদ্রলোক একাধিকবার বলেছেন এই আচরণগুলো বন্ধ করার জন্য। আমি ওই অংশে যাচ্ছি না। আমি আপনাকে, আপনি এখন দেখবেন এই যে আলোচনাটা না, কালকে আপনি ইউটিউবে দেখবেন অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মতের অমিল হলেই গালাগালি। এবং এটার যে ইম্প্যাক্ট আছে, এই যে ভোটে তারও যে ইম্প্যাক্ট আছে, এটা এরা এখনো ধারণা করে না। বিএনপি কি করবে না করবে এটা বিএনপির ব্যাপার। তবে পাবলিকের ম্যান্ডেট বিএনপি পেয়েছে। গণভোটের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে গণভোট। আপনি সংবিধান অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে এই রকমের আধা কাঁচরা সংবিধান নিয়ে আপনি এই পর্যন্ত কেন এসেছেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সেই সময় সংবিধান বাতিল করেননি কেন? আপনি সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আর তার ভিতর থেকে যদি সংকট তৈরি হয় আপনি বাইরে এসে বলবেন কেউ কথা রাখেনি। তো আপনিও তো কথা রাখেননি। কথা কে কে রাখেনি? আমরা যদি একজন একজন দেখি, কেউ তো কথা রাখেনি। এই যে অনৈক্য, জুলাইয়ের যে অনৈক্যগুলো তৈরি করলেন, কেন, কি কারণে? আপনি উদীচী অফিসে আগুন দিতে হয় কেন? উদীচীতে এই গণ অভ্যুত্থানের কারফিউ ভাঙ্গা প্রথম সাংস্কৃতিক সংগঠন, কেন প্রথম আলোতে আপনি আগুন দিবেন? কেন ডেইলি স্টারে আপনি আগুন দিয়েছেন? ডেইলি স্টার প্রথম আলো কি এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না? আপনার কর্মীরা গিয়ে আগুন দিয়েছে, এই কাজগুলো আপনারা করিয়েছেন। এখন এসে বলছেন বিএনপি কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। আরে প্রথম দিন থেকে বিশ্বাসঘাতকতা কে করলো এই গণ অভ্যুত্থানের সাথে? প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ট্যাগ করে করে আপনি তাকে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল। যেই আপনার পক্ষে নাই সে হলো ফ্যাসিবাদের দালাল। আপনি এই পক্ষের শক্তিকে বিভক্ত করেছেন। আপনি গণভোটে সরকার অংশ নিতে পারে না। নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশন? শেখ হাসিনার নির্বাচন কমিশন না। এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে কমিশন গঠিত হয়েছে সেই বলছে যে সরকার এই প্রচারণা চালাতে পারে না। আপনি কেন চালিয়েছেন? সরকার এটি চালাতে পারেন, এটি দণ্ডনীয় অপরাধ। এটি তো আওয়ামী লীগের ইলেকশন কমিশন তো বলেনি। এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে গঠিত যে ইলেকশন কমিশন, আপনার এক জেলায় টোটাল যে ভোটার, গণভোটে তার থেকে 1.5 গুণ বেশি ভোট পড়ে, হা ভোট কোথা থেকে আসে?